৫১ বছর বয়সে সিংহাসনে আরোহণ করলেও তার দিগ্বিজয় শুরু হয় তার বার্ধক্যে। তিনি চেঙ্গিস খান, ইতিহাসের এক রহস্যময়, চরম ক্ষমতাধর এবং একই সঙ্গে বিস্ময়কর চরিত্র। তার নাম উচ্চারণেই উঠে আসে যুদ্ধ, বিজয়, নেতৃত্ব এবং বংশ বিস্তারের উপাখ্যান। মাত্র ২০ বছরে তিনি যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তিনি পৃথিবীর বৃহত্তম স্থলভিত্তিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এত বড় পরিসরে দিগ্বিজয় আর কোনো ব্যক্তি করতে পারেননি। আলেকজান্ডার, সিজার, নেপোলিয়নের মতো সামরিক কুশলীরাও এত বিস্তীর্ণ ভূখণ্ড জয় করতে পারেননি যা চেঙ্গিস খান পেরেছিলেন। তার সেনাবাহিনী ছিল কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ, কৌশলে দক্ষ এবং ভয়ানক নিষ্ঠুর, তবুও তার প্রশাসনিক বুদ্ধিমত্তা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব ছিল অতুলনীয়। চেঙ্গিস খান ছিলেন একাধারে দুর্ধর্ষ যোদ্ধা ও সংগঠক, কিন্তু নিজের শাসনামলের প্রথম ভাগে তিনি লিখন পদ্ধতি সম্পর্কেই জানতেন না। তার সমস্ত ফরমান ও আইন মুখে মুখে পৌঁছে দেওয়া হতো। এই সময়ে লিখার ইতিহাস প্রায় ৪৫০০ বছর পেরিয়ে এসেছে। চীন অভিযানের সময় প্রথম তিনি লিখন পদ্ধতির অস্তিত্ব জানতে পারেন এবং তৎক্ষণাৎ তার পুত্র ও প্রশাসনিক কর্মকর্তাদের তা শিখতে আদেশ দেন। তিনি বিশ্বাস করতেন তার আইন ও নির্দেশাবলী লেখার মাধ্যমে অমর হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম তা পালন করবে। চেঙ্গিস খানের ধর্মবিশ্বাস নিয়েও রয়েছে বিভ্রান্তি। অনেকে তার নামের শেষে খান শব্দ দেখে তাকে মুসলিম মনে করলেও তিনি ছিলেন নীল আকাশের পূজারী। আকাশকেই তিনি প্রভু গান করতেন এবং বিপদের সময় সেই আকাশের কাছেই প্রার্থনা করতেন। কেউ কেউ মনে করেন তিনি ছিলেন অগ্নিপূজক। বাস্তবে তিনি কোনো প্রতিষ্ঠিত ধর্মের অনুসারী ছিলেন না, বরং নিজস্ব বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। ব্যক্তিগত জীবনে চেঙ্গিস খান ছিলেন একাধিক নারীর সঙ্গী। তার ৫ জন স্ত্রী এবং প্রায় ৫০০ উপপত্নী ছিল। তবে তার প্রথম স্ত্রী বর্তের প্রতি ছিল তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। অপহরণের পর বর্তেকে উদ্ধার করে তিনি পুনরায় স্ত্রী হিসেবে মর্যাদা দেন এবং তার গর্ভে আসা সন্তানকেও নিজের বলে গ্রহণ করেন, যা তার উদার মনের পরিচায়ক। চেঙ্গিস খানের বংশধর বিষয়েও ইতিহাসে এক আশ্চর্য তথ্য পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, আজকের দিনে বিশ্বের প্রতি ২০০ জন পুরুষের মধ্যে একজন চেঙ্গিস খানের ডিএনএ বহন করছেন। তার পুরুষ বংশধরের সংখ্যা আনুমানিক ১,৬০,০০,০০০-এরও বেশি। বিশেষ করে যারা কাস্পিয়ান সাগর থেকে প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাস করে, তাদের মধ্যে তার জিনগত উত্তরাধিকার বহন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন বংশ বিস্তারের দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। চিত্রপ্রেমী না হওয়ায় চেঙ্গিস খান নিজের কোনো প্রতিকৃতি আঁকতে দেননি। ফলে আজ পর্যন্ত তার কোনো সত্যিকারের ছবি পাওয়া যায়নি। পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনায় তৈরি কিছু ছবি তার প্রতিকৃতি বলে চালানো হয়। তবে তিনি নিজের জীবনী সংরক্ষণের জন্য সিক্রেট হিস্ট্রি অফ দ্য মঙ্গোলস নামক গ্রন্থ রচনার নির্দেশ দেন, যা আজও ঐতিহাসিকভাবে অমূল্য দলিল। মৃত্যুর পর তার সমাধি গোপন রাখার জন্য চেঙ্গিস খান আগে থেকেই পরিকল্পনা করেছিলেন। বলা হয়, তার সমাধি চিহ্নহীন রাখতে হাজার ঘোড়া দিয়ে সমাধির উপর দিয়ে ছুটিয়ে নেওয়া হয়, যেন জমি থেকে কোনো চিহ্ন না থাকে। এমনকি যারা তার সমাধির জায়গা জানত, তাদেরকেও হত্যা করা হয়, যার ফলে চেঙ্গিস খানের কবর আজও ইতিহাসের এক অন্বেষিত রহস্য। সব মিলিয়ে চেঙ্গিস খান শুধু একজন বিজেতা নন, তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে রহস্যময় এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত একজন শাসক। তার জীবনচরিত আজও গবেষকদের আগ্রহের কেন্দ্রে এবং ভবিষ্যতেও তা থাকবে অনন্য মহিমায়।